ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 12-এর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের অন কিলিং এ ট্রি কবিতাটি পড়ে শোনাচ্ছি। তোমরা শোনো। কবিতাটি লিখেছে গিভ পাটিল বা গিভ প্যাটেল। ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি। তাহলে ইট টেক্স মাস টাইম, এটা নেয় অনেক সময়, টু কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করতে। টু মানে তে, প্রতি, দিকে, উদ্দেশ্যে, জন্য। তাহলে একটা গাছকে হত্যা করার জন্য অনেকটা সময় লাগে। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, অর্থাৎ উইল কিল দ্য ট্রি বা উইল বি অ্যাবল টু কিল দ্য ট্রি। ছুরিকার বা ছুরি এর সাধারণ একটা খোঁচা, অর্থাৎ ছুরি দিয়ে একটা ছোট্ট কোপ দেওয়া বা খোঁচা দেওয়া। উইল নট বি অ্যাবল, সক্ষম হবে না, টু কিল এ ট্রি। এই যে উইল নট ডু ইট, এই কাজটা করবে না বা করতে পারবে না, অর্থাৎ উইল নট বি অ্যাবল টু ডু ইট, অর্থাৎ টু কিল দ্য ট্রি। তাহলে ছুরির একটা সাধারণ আঘাত একটা গাছকে হত্যা করতে পারবে না। ইট হ্যাজ গ্রোন, ইট মানে দ্য ট্রি, ইট রেফার্স হেয়ার টু দ্য ট্রি। এখানে ইট বলতে গাছকে বোঝানো হচ্ছে। ইট হ্যাজ গ্রোন, এই গাছটা বেড়ে উঠেছে, বড় হয়ে উঠেছে, জন্মেছে এবং বড় হয়ে উঠেছে। স্লোলি, ধীরে ধীরে, কনজিউমিং দ্য আর্থ, পৃথিবীকে গ্রহণ করে, অর্থাৎ পৃথিবীর পুষ্টিমূল্যকে গ্রহণ করে। দ্য নিউট্রিয়েন্ট অফ দ্য আর্থ, কনজিউমিং দ্য নিউট্রিয়েন্ট অফ দ্য আর্থ বা দ্য নিউট্রিশাস এলিমেন্টস বা ইনগ্রেডিয়েন্টস অফ দ্য আর্থ। পৃথিবীর পুষ্টিকর যে উপাদানগুলো আছে তাদেরকে গ্রহণ করে গাছটা ইট মানে দ্য ট্রি, দ্য গাছটা বেড়ে উঠেছে ধীরে ধীরে। রাইজিং আউট অফ ইট, অর্থাৎ রাইজিং আউট অফ দ্য আর্থ, পৃথিবী থেকে গজিয়ে উঠে, পৃথিবী থেকে অঙ্কুরিত হয়ে উঠে। এখানে আর্থ মানে সয়েল, মাটি, গ্রাউন্ড, মাটি থেকে অঙ্কুরিত হয়ে ধীরে ধীরে বেড়ে উঠেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট মানে কি? সারফেস অফ দ্য আর্থ, পৃথিবীর উপরিভাগ। অর্থাৎ সেই একই কথা, পৃথিবীর উপরিভাগের সারফেস অফ দ্য আর্থ, পৃথিবীর উপরিভাগের যে পুষ্টি গুণটা আছে বা যে পুষ্টিকর উপাদানগুলো আছে পৃথিবীর উপরিভাগের মাটিতে, সেটাকে গ্রহণ করে, খেয়ে, ফিড মানে খাওয়া বা খাওয়ানো, ফিডিং আপন খেয়ে। আর কিভাবে? অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, বছরের পর বছর ধরে সূর্যের আলো, সানলাইট, এয়ার মানে বাতাস, অ্যান্ড ওয়াটারকে অ্যাবজর্ব করে, শোষণ করে, তার মানে খাদ্য হিসাবে গ্রহণ করে। এবং আউট অফ ইটস লেপ্রাস হাইড, এবং এর যে অমসৃণ ত্বক, হাইড মানে বার্ক অফ দ্য ট্রি, গাছের ছাল, বাকল, স্কিন অফ দ্য ট্রি, গাছের ত্বক, তাহলে সেই ত্বক হচ্ছে অমসৃণ, আনইভেন, অমসৃণ অর্থাৎ নট প্লেন নয়, সেই অমসৃণ ত্বক বা চামড়া অর্থাৎ অমসৃণ শালবাকল থেকে। স্প্রাউটিং লিভস, পাতারা গজিয়েছে, অর্থাৎ পাতা গজিয়ে, পাতা অর্থাৎ তারপরে ছোট ছোট ডাল গজিয়ে সে ধীরে ধীরে বেড়ে উঠেছে, ধীরে ধীরে, স্লোলি। ইট হ্যাজ গ্রোন স্লোলি, এটা বেড়ে উঠেছে ধীরে ধীরে। সুতরাং হ্যাক অ্যান্ড চপ, কোপাও, হ্যাক উইথ দ্য এক্স, উঠার দিয়ে মানে কুড়ুল দিয়ে কোপাও। হ্যাক অ্যান্ড চপ, এবং কেটে তাকে কুটি কুটি করো, মানে টুকরো টুকরো করে ফেলো। বাট কিন্তু দিস মানে এই কাজটুকু, তাকে কোপালে আর টুকরো টুকরো করে ফেললে এই কাজটুকু, অনলি দিস টাস্ক মানে দিস টাস্ক অ্যালোন, একমাত্র এই কাজটা, উইল নট ডু ইট, এই কাজটা করতে পারবে না। কোন কাজটা করতে পারবে না? উইল নট কিল দ্য ট্রি, কিল আ ট্রি, একটা গাছকে মারতে পারবে না। উইল নট বি অ্যাবল টু কিল দ্য ট্রি, গাছটাকে মারতে সক্ষম হবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, এত বেশি ব্যথা যন্ত্রণাও কিন্তু উইল নট বি অ্যাবল টু কিল দ্য ট্রি, গাছটাকে মারতে, হত্যা করতে সক্ষম হবে না।
উইল নট ডু ইট, এই কাজটা করবে না, অর্থাৎ উইল নট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, তার সেই ব্লিডিং বার্ক অর্থাৎ তার রক্ত ঝরা শালবাকল আবার সুস্থ হয়ে যাবে। উইল হিল, হিল থেকে আসে হেলথ, হিল হলো ভার্ব, নাউন হচ্ছে হেলথ, তাহলে হিল ভার্ব, হেলথ হচ্ছে নাউন, হেলদি হচ্ছে অ্যাডজেক্টিভ, হেলদিলি অ্যাডভার্ব, তাহলে সুস্থ হয়ে যাবে। উইল কিওর, উইল কাম রাউন্ড, আরোগ্য লাভ করবে, সুস্থ হয়ে যাবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মানে সয়েল, মাটির কাছের থেকে, মাটির একদম নিকট থেকে, ফ্রম থেকে, উইল রাইজ আবার গজিয়ে উঠবে, উইল রাইজ অ্যাগেন আবার গজিয়ে উঠবে, অর্থাৎ আবার জন্মাবে। কার্লড গ্রিন টুইক্স, কার্লড মানে কোকড়ানো, গ্রিন মানে সবুজ, টুইক্স মানে ছোট ছোট ডাল, তাহলে এখানে রাইজ মানে স্প্রাউট, অঙ্কুরিত হবে, গজাবে, জন্মাবে। উইল গ্রো, মিনিয়েচার বাউস, ছোট্ট ছোট্ট, ভেরি লিটিল, ছোট্ট ছোট্ট বাউস, বাউ মানে ব্রাঞ্চ, বাউস মানে ব্রাঞ্চেস, গাছের শাখা প্রশাখা বা ডাল। হুইস, যে ডালগুলোকে, দ্য ব্রাঞ্চেস হুইস, যে ডালগুলোকে, যে শাখা প্রশাখাগুলোকে, ইফ যদি, আনচেকড বাধা না দেওয়া হয়, অর্থাৎ আনকাট, আনচপড, আনহ্যাকড, আনব্রোকেন, যদি সেগুলোকে ভেঙে না ফেলা হয়, কেটে না ফেলা হয়, উইল এক্সপ্যান্ড অ্যাগেন আবার পুনরায় প্রসারিত হবে, অর্থাৎ বিস্তৃত হবে, টু ফর্মার সাইজ, আগেকার রূপটাই সে ধারণ করবে, অর্থাৎ আবার গাছটা ওখান থেকে বড় হয়ে উঠবে। আমার এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে এবং যদি তোমরা এর দ্বারা সত্যি উপকৃত হয়ে থাকো, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সকল বন্ধু আত্মীয়দের এটি শেয়ার করো এবং প্রতিটি নতুন আপডেট পেতে বেল আইকন ক্লিক করে অতি অবশ্যই সঙ্গে থাকো। দেখো বাকি অংশটাও আমরা পড়ি, নো, না, এই কাজটুকুই কিন্তু গাছটাকে মেরে ফেলতে পারবে না, কারণ সে আবার গজাবে এবং যদি বাধা না দাও তাহলে সেই আগের ফর্মার সাইজটা অর্থাৎ আগের সেই রূপটা বা আকৃতিটা আবার ধারণ করবে। দেন হোয়াট শুড বি ডান, অর্থাৎ হোয়াট উই শুড ডু, তাহলে আমাদেরকে কি করা উচিত। দ্য রুট ইজ টু বি পুলড আউট, তার শিকড়টাকে, রুট শিকড়, ফ্রম মানে আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে যে শিকড় থাকে, ইজ টু বি পুলড আউট, তাকে টেনে বাইরে বের করতে হবে, আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, অ্যাঙ্কর মানে কি, নোঙ্গর, অর্থাৎ জাহাজ বা নৌকাকে বেঁধে রাখার জন্য, টু ফিক্সড আ বোট অর শিপ অ্যাট এ ফিক্সড প্লেস, তাহলে একটি জাহাজ বা নৌকাকে একটা জায়গায় বেঁধে রাখার জন্য, স্থিরভাবে দাঁড় করিয়ে রাখার জন্য, টু মেক আ বোট অর শিপ স্ট্যান্ড অ্যাট আ ফিক্সড প্লেস, দ্য অ্যাঙ্কর ইজ ইউজড মেড অফ আয়রন, তাহলে এখানেও ঠিক তেমনি গাছটা তার শিকড় মাটির মধ্যে গ্রথিত করে দিয়েছে, অর্থাৎ অ্যাঙ্কর ফেলেছে গাছটা যাতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, টু ইরেক্ট হিমসেলফ অর হারসেলফ স্ট্রেট, তাহলে সেই অ্যাঙ্করিং আর্থের থেকে, অর্থাৎ নোঙ্গর করে যে মাটির মধ্যে সে গাছটা যে মাটির মধ্যে শিকড়টাকে ফেলে নোঙ্গর করে নিজেকে দাঁড় করিয়ে রেখেছে, সেই মাটির ভিতর থেকে তাকে টেনে বের করতে হবে। ইজ টু বি পুলড আউট, ইট ইজ টু বি রোপড, গাছটাকে দড়ি জড়াতে হবে, দড়ি পেঁচাতে হবে তার গায়ে, অ্যারাউন্ড দ্য স্টেম অফ দ্য ট্রি, টাইটলি, ভেরি টাইটলি, খুব শক্ত করে তাকে বাঁধতে হবে, অ্যান্ড পুলড আউট, এবং তাকে টেনে বের করতে হবে, স্রাপড আউট, ছিঁড়ে বের করে আনতে হবে, অর পুলড আউট এন্টায়ারলি, অথবা সম্পূর্ণরূপে, এন্টায়ারলি, কমপ্লিটলি পুলড আউট করতে হবে, দ্যাট মিনস আপরুট করতে হবে গাছটাকে, এন্টায়ারলি বা টোটালি বা কমপ্লিটলি, গাছটাকে সম্পূর্ণরূপে গাছের মাটির ভিতর থেকে তার শিকড়গুলোকে পুরোপুরিভাবে বাইরে বের করে আনতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেপ, পৃথিবীর গুহা থেকে তাকে বাইরে বের করে আনতে হবে। মাটির ভিতর বা পাহাড়ের ভিতর গর্ত তৈরি হলে সেটাকে আমরা কেপ বা গুহা বলি, ঠিক তেমনি করে মনে হচ্ছে না শিকড়গুলো যে ভিতরে ঢুকে আছে, শিকড়গুলো বের করলেই সেখানে হলো প্লেস তৈরি হবে, সেটাকেই আর্থ কেপ বলা হয়েছে, সেই পৃথিবীর গুহা থেকে।
তাকে সম্পূর্ণরূপে টেনে বার করতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, অ্যান্ড ওনলি দেন, এবং কেবলমাত্র তখন দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, গাছটার শক্তি, গাছটার শক্তি। স্ট্রং হলো অ্যাডজেক্টিভ, স্ট্রেংথ হলো নাউন, স্ট্রেংথেন হলো ভার্ব, স্ট্রং হলো অ্যাডজেক্টিভ, স্ট্রংলি হলো অ্যাডভার্ব। এগুলোকে ওয়ার্ড ফ্যামিলি বলা হয়। তাহলে গাছ এর, ট্রি অফ দ্য ট্রি, অফ মানে রবা এর, গাছ এর শক্তি, শক্তি এর গাছ নয় কিন্তু, গাছ এর শক্তি, গাছের শক্তিটা এবার মানে বেরিয়ে এলো, বাইরে প্রকাশিত হলো, এক্সপোজ, বাইরে প্রকাশিত হলো, বেরিয়ে এলো মাটির তলা থেকে। দ্য সোর্স, উৎস, হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং ভেজা ভেজা মানে ময়েস্ট, আর্দ্র। দ্য মোস্ট সেন্সিটিভ, সব থেকে সংবেদনশীল অংশ গাছের। তাহলে এখানে সোর্স মানে রুট, রুট অফ দ্য ট্রি, গাছের উৎস, গাছের শিকড়। সোর্স মানে উৎস, অরিজিন, অরিজিন মানে উৎস, তার উৎপত্তি স্থল, জন্ম। তাহলে দ্য রুট সেটা কেমন, হোয়াইট অ্যান্ড ওয়েট, শিকড়গুলো থাকে সাদা, অর্থাৎ ফর রিমেইনিং আন্ডারগ্রাউন্ড ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে মাটির নিচে থাকার জন্য উইল নট গেট বা ডোন্ট গেট সানলাইট, সে সূর্যের আলো পায় না, তাই শিকড়গুলো সাদা থেকে যায়। তাই বলছে শিকড়গুলো যে সাদা, অ্যান্ড ওয়েট মানে ভেজা, আর্দ্র আর্দ্র একটা ভাব থাকে। এটাই হলো সব থেকে সেন্সিটিভ অংশ গাছের, অর্থাৎ সংবেদনশীল অংশ, যেটা হিডেন থাকে, লুক্কায়িত থাকে, ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে, ইনসাইড দ্য আর্থ, মাটি, ইনসাইড দ্য সয়েল, মাটির নিচে। তাকে কি করতে হবে, পুলড আউট, টেনে বার করতে হবে, এন্টায়ারলি, সম্পূর্ণরূপে। দেন দ্য ম্যাটার, তারপরের বিষয়টা হলো, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং, তারপরের বিষয়গুলো কি, অর্থাৎ তারপরের টাস্ক, কাজগুলো কি, অফ স্কর্চিং, স্কর্চ মানে কি, তাকে দগ্ধ করতে হবে, অ্যান্ড চোকিং, তাকে শোষণ করতে হবে, তাকে শুষে ফেলতে হবে, ইন সান অ্যান্ড এয়ার, দ্যাট মিনস কিপিং ইন দ্য সানলাইট অ্যান্ড এয়ার, সূর্যের আলোতে ফেলে এবং বাতাসের মধ্যে ফেলে, সূর্যের আলো আর বাতাস তাকে শোষণ করবে, উইল চোক ইটস জুসি ইনগ্রেডিয়েন্টস, তার রসালো যে উপাদানগুলো আছে গাছটার মধ্যে সেটাকে শোষণ করবে এবং তাকে দগ্ধ করবে, অর্থাৎ সেই একই কথা, তাকে শোষণ করবে। তারপর ধীরে ধীরে গাছটা ব্রাউনিং, বাদামি হয়ে যাবে, হার্ডেনিং, আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, তার সেই কোমল নরম ভাবটা আস্তে আস্তে চলে যাবে। তারপর কিন্তু গাছটা আস্তে আস্তে বেঁকে যাবে, টুইস্টিং, যার ফলে তোমরা দেখবে কাঁচা কাঠের দরজা তৈরি করলে কিছুদিন পর আস্তে আস্তে দরজাটা বেঁকে যায় সূর্যের আলো পেয়ে। অর্থাৎ তাহলে গাছের সেই কাণ্ডটা আস্তে আস্তে টুইস্টিং, বেঁকে যাবে, অ্যান্ড উইদারিং, এবং নির্জীব হয়ে যাবে। অ্যান্ড দেন, অ্যান্ড ওনলি দেন, এবং কেবলমাত্র তখন, ইট ইজ ডান, এটা সম্পন্ন হবে, ইট উইল বি অ্যাকমপ্লিশড, অর্থাৎ দ্য ক্লিং অফ দ্য ট্রি, দ্য টাস্ক অফ killing the tree will be accomplished, গাছটাকে হত্যা করার কাজটা সম্পূর্ণরূপে সম্পাদিত হবে। ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি পড়াবার সময় প্রথমে লেখক পরিচিতিটা পড়াই বা কবি পরিচিতিটা পড়াই। কেন পড়াই জানো? এখান থেকে হয়তো তোমাদের কোশ্চেন হয় না, আবার অনেক সময় মাল্টিপল চয়েস এলেও আসতে পারে। তো যাই হোক, আসুক বা না আসুক, এখান থেকে কোশ্চেন হোক বা না হোক, আমি এটা পড়ে শোনাই ছাত্রছাত্রীদেরকে। তো আমিও তোমাদেরকে পড়ে শোনাবো, বাট দেখো কিছু মনে করো না, নেভার মাইন্ড, ফর দ্য অ্যাডভান্স স্টুডেন্ট, যারা একটু মানে অ্যাডভান্স স্টুডেন্ট বা যাদের প্রয়োজন, যারা ইংলিশটাকে শিখতে চাও, দ্যাট মিনস ওয়ার্ড মিনিংগুলো জানতে চাও, তাদের জন্যই আমি পড়ছি। যদি তোমরা ধৈর্য ধরে শোনো তাহলে আশা করি তোমাদের ভালো হবে। দেখো এখানে পোয়েটের নাম হলো গিব পাটিল, বলে কেউ, কেউ বলে গিব প্যাটেল। তো যাই হোক, দেখো এই গিব পাটিল ওয়াজ বর্ন ইন 1940, 1940 সালে উনি জন্মেছিলেন, অ্যান্ড স্টিল অ্যালাইভ, এবং এখনও তিনি বেঁচে আছেন। তো
ইজ আ রিনাউন্ড ইন্ডিয়ান পোয়েট, উনি একজন বিখ্যাত ফেমাস ইন্ডিয়ান পোয়েট মানে ভারতীয় রাইটার, অ্যান্ড প্লে রাইট মানে নাট্যকার, অর্থাৎ তিনি প্লে লেখেন, ড্রামা লেখেন, অ্যান্ড পেইন্টার এবং তিনি চিত্রশিল্পী অর্থাৎ ছবি আঁকেন। ইন হিজ পোয়েট্রি, তার এই কবিতার মধ্যে পাটিল ইউজেস, পাটিল ব্যবহার করেন আ সিনকোপেটেড রিদম, ছোট্ট ছোট্ট ছন্দ বা তাল বা লয়, ছোট্ট ছোট্ট ছন্দ ব্যবহার করেন তিনি, সিনকোপেটেড রস্য বা ছোট ছোট। হি ব্রিংস দ্য ফ্লেভার অফ এভরিবডিস স্পিচ, তিনি আনয়ন করেন প্রত্যেকের স্পিচ ইন হিজ পোয়েট্রি, ফ্লেভার অফ এভরিডেস স্পিচ, সরি, তাহলে হি ব্রিংস দ্য ফ্লেভার অফ এভরিডেস স্পিচ ইন হিজ পোয়েট্রি, তার কবিতায় তিনি প্রতিদিনকার যে কথাবার্তা বা আলাপচারিতা তার একটা স্বাদ আনেন বা আনার চেষ্টা করেন। সাম অফ হিজ নোটেবল ওয়ার্ক আর, তার কিছু কিছু উল্লেখযোগ্য ওয়ার্ক মানে বই বা লেখা আর হলো মিররিং, পাবলিশড ইন 1991, হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বডি, published in 1976. The poem is about, the present poem is about the harm, এই বর্তমান কবিতা দ্যাট মিনস অন কিলিং এ ট্রি কবিতাটা ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট, তাহলে কবিতাটা হলো সেই সম্পর্কে, কি সম্পর্কে, হার্ম সম্পর্কে, ক্ষতি সম্পর্কে। কোন ক্ষতি? যেটা করা হয়, ডান করা হয় টু দ্য এনভায়রনমেন্ট, প্রকৃতির প্রতি করা হয়, বাই হিউম্যান বিইংস, ডেলিবারেটলি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষ জাতির দ্বারা প্রকৃতির প্রতি যে ক্ষতি করা হয় সেই ক্ষতি সম্পর্কে হলো এই কবিতাটা। ইন আ ভয়েস অফ সার্কাজম অ্যান্ড আয়রনি, সার্কাজম মানে হচ্ছে বিদ্রুপ, আয়রনি মানে পরিহাস, তাহলে ইন আ ভয়েস অফ সার্কাজম অ্যান্ড আয়রনি, বিদ্রুপ এবং পরিহাসের সুরে। দ্য পোয়েট স্পিক্স অফ, কবি এখানে বলেছেন অফ ম্যানস ভায়োলেন্স, মানুষের হিংস্রতা, সশস্ত্রতা, হিংস্রতা, অ্যান্ড ইম্পেশেন্স, অধৈর্য, টুয়ার্ডস নেচার, প্রকৃতির প্রতি মানুষের যে হিংস্রতা এবং অধৈর্য প্রবণ কাজকর্ম সেটাই তিনি আলোচনা করেছেন, মানে ডিসকাস করেছেন। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, কবিতাটি লেখা হয়েছে মুক্ত ছন্দে। দেখো আরো কয়েকটা ওয়ার্ড নিচে দেখো, আমি দেখাই। জ্যাব মানে বলেছিলাম, দেখো জ্যাব মানে আমি বলেছিলাম ছোট করে খোঁচা দেওয়া, অর্থাৎ আস্তে করে একটা খোঁচা দেওয়া বা কোপ দেওয়া, এই যে শর্ট থ্রাস্ট, ছোট্ট ধাক্কা। লেপ্রাস মানে কি, রিলেটিং টু লেপ্রোসি, লেপ্রোসি মানে কুষ্ঠরোগ, কুষ্ঠরোগ সংক্রান্ত, লেপ্রাস অর্থাৎ কুষ্ঠরোগীর ন্যায়, এ কাইন্ড অফ স্কিন ডিজিজ, এই লেপ্রোসিটা কি, এক ধরনের ত্বকের রোগ। হাইড মানে কি, হাইড মানে স্কিন, বাট হেয়ার, হাইড মানে ত্বক, চামড়া, বাট হেয়ার কিন্তু এখানে দ্য বার্ক অফ এ ট্রি, অর্থাৎ হাইড রেফার্স টু দ্য বার্ক অফ আ ট্রি, একটা গাছের ছালকে বোঝানো হচ্ছে। স্প্রাউটিং মানে গ্রোয়িং, স্প্রাউট মানে অঙ্কুরিত করা, জন্মানো, গ্রোয়িং। এবং এখানে দেখো মিনিয়েচার, মিনিয়েচার মানে ভেরি স্মল, ভেরি লিটিল, খুব ছোট ছোট, ওই সেই মিনিয়েচার। বাউস মানে ব্রাঞ্চেস, বাউস মানে ব্রাঞ্চেস। এটা কার্লড, কার্লড মানে হচ্ছে ফোল্ডেড আপ, কোঁকড়ানো, কুচকে থাকা। উইদারিং মানে হচ্ছে ডাইং, মানে মরণাপন্ন, মুমূর্ষু, নির্জীব। দেখো আমার কাছে আরেকটি টেক্সট বই আছে, সেটার লেখক পরিচিতি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, জাস্ট ওয়ার্ড মিনিংগুলো জানবার জন্য। ভবিষ্যতে ইন ফিউচার যখন তোমরা কম্পিটিটিভ এক্সামে যাবে বা নিজেরা কিছু লিখবে, তখন এই ওয়ার্ডগুলো তোমাদের ভীষণভাবে হেল্প করবে। দেখো তাহলে সেই একই কথা, গিব পাটিল ওয়াজ বর্ন ইন 1940, 1940 সালে জন্মেছিলেন। গিব পাটিল ইজ আ প্র্যাকটিসিং ফিজিশিয়ান, গিব পাটিল হচ্ছে একজন পেশাদার ডাক্তার মানে ডক্টর। তো হু লিভস ইন মুম্বাই, যিনি বাস করেন মুম্বাইতে। হি রাইটস পোয়েট্রি, তিনি লেখেন কবিতা। হ্যাজ ট্রান্সলেটেড মানে হি হ্যাজ ট্রান্সলেটেড, তিনি অনুবাদ করেছেন। দ্য মিডিয়াভেল গুজরাটি পোয়েট আখো, মধ্যযুগীয় গুজরাটি কবি আখোর কবিতাগুলিকে তিনি ট্রান্সলেট করেছেন, মানে অনুবাদ করেছেন। অ্যান্ড মানে ট্রান্সলেট ইন ইংলিশ, ট্রান্সলেটেড ইন ইংলিশ, ইংলিশে তিনি অনুবাদ করেছেন। অ্যান্ড ইজ অ্যান আর্টিস্ট, উনি একজন আর্টিস্ট মানে সেই পেইন্টার, চিত্রশিল্পী, ছবি আঁকেন। অ্যান্ড আ প্লে রাইট মানে হচ্ছে ড্রামাটিস্ট, নাট্যকার।
ইন আ কনভারসেশন উইথ পোয়েট অরুন্ধতী সুব্রমণিয়াম, কবি অরুন্ধতী সুব্রমণিয়ামের সঙ্গে একটি ডায়লগ মানে কথোপকথন বা আলাপচারিতা তার হয়েছিল। সেখানে হি অ্যাকনলেজেস, সেখানে তিনি স্বীকার করেছিলেন, অ্যাকনলেজ মানে স্বীকার করা, হোয়াট মোটিভেটস মোস্ট অফ মাই ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, যে বিষয়টা হোয়াট, যে বিষয়টা মোস্ট অফ মাই ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি অর্থাৎ আমার বেশিরভাগ সৃষ্টিশীল কাজকে মোটিভেট করেছে, অর্থাৎ উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে, প্রেরণা জুগিয়েছে। ইজ, তা হলো মানে সেই বিষয়টা হলো, যে বিষয়টা আমার বেশিরভাগ সৃষ্টিশীল কাজকে অনুপ্রাণিত করেছে, সেই বিষয়টা হলো দ্য নিড ফর নলেজ, অর্থাৎ দ্য ওয়ান্ট অফ নলেজ, জ্ঞানের আকাঙ্ক্ষা, জ্ঞানের চাহিদা। মাই ওয়ে অফ নোয়িং সামথিং, কোনো কিছুকে জানার আমার যে পদ্ধতি তা হলো বাই রাইটিং অ্যান্ড পেইন্টিং, লেখার মাধ্যমে বা ছবি আঁকার মাধ্যমে আমি কোনো কিছুকে জানার চেষ্টা করি, কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করবার চেষ্টা করি, টু গেইন নলেজ। দিস গিভস মি আ সেন্স অফ হ্যাভিং মেড ইট অন মাই ওন, তাহলে এটা গিভস দান করে, প্রোভাইডস দান করে আমাকে এ সেন্স অফ হ্যাভিং মেড ইট, এটাকে তৈরি করবার বোধ, অন মাই ওন, আমার নিজস্ব করে কোনো কিছুকে সৃষ্টি করবার, হ্যাভিং ক্রিয়েটেড, সৃষ্টি করবার বোধ মানে জ্ঞান যোগায় আমার মধ্যে। গিভ পাটিল রাইটস, গিভ পাটিল লেখেন, হোয়াট, যা কিছু মানে যে বিষয়টা, মে বি কনসিডার্ড, বিবেচিত হতে পারে, কনসিডার মানে বিবেচনা করা, গণ্য করা, অর্থাৎ রিগার্ডেড, যেটা বিবেচিত হতে পারে, ক্লিয়ার, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, কনভারসেশনাল, আলাপচারিতার ন্যায় অর্থাৎ কথোপকথনের ন্যায়, পোয়েট্রি, কবিতা, ভেরি মাস ইন দ্য স্টাইল অফ ফিলিপ লার্কিন, ভীষণভাবে ফিলিপ লার্কিনের স্টাইলে উনি লেখার চেষ্টা করেন। ফিলিপ লার্কিন যে স্টাইলে কবিতাগুলো লিখতেন, যেভাবে, যে পদ্ধতিতে, যে মানে মেথডে তিনি লিখতেন, সেই মেথডটা তিনি ক্রিয়েট করবার বা অ্যাপ্লাই করার চেষ্টা করেন। তাহলে ফিলিপ লার্কিন ওয়াজ বর্ন ইন 1922, জন্মেছিলেন 1922 সালে, অ্যান্ড পাসড অ্যাওয়ে, দ্যাট মিন্স ডায়েড, ইন 1985, 1985 সালে তিনি মারা গিয়েছিলেন। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, ডাই। দ্য ব্রিটিশ পোয়েট, ফিলিপ লার্কিন হল একজন ব্রিটিশ পোয়েট অর্থাৎ ব্রিটেনের কবি, হু রোড, যিনি লিখেছিলেন সাম অফ হিজ ফাইনেস্ট পোয়েট্রি, তার কিছু সব থেকে সুন্দর, সব থেকে সূক্ষ্ম কবিতা, ইন দ্য 50s অর্থাৎ 50-এর দশক, 50s মানে দ্য ডিকেডস অফ 50, 50-এর দশক, অ্যান্ড দ্য 60s এবং 60-এর দশক, দ্যাট মিন্স 20 বছর, ফর আ স্কোর অফ ইয়ার্স, স্কোর মানেও 20 বছর। পাটিলস পোয়েট্রি, পাটিলের কবিতা, ইজ মার্কড অর্থাৎ উল্লেখযোগ্য, বাই কিন অবজারভেশন, তীক্ষ্ণ বা সূক্ষ্ম পর্যবেক্ষণের জন্য, অ্যান্ড আয়রনি এবং পরিহাসের জন্য, সেই সার্কাজম অ্যান্ড আয়রনি, বিদ্রুপ এবং পরিহাস, অ্যান্ড কনভেস মানে দান করে, প্রোভাইডস দান করে, দ্য সেন্স অফ দ্য অর্ডিনারি, সাধারণত্বের বোধ বা জ্ঞান বা স্বাদ দান করে আমাদেরকে। এভরি ইয়ার প্রত্যেক বছর পাটিল কন্ডাক্টস, পাটিল পরিচালনা করেন, আ পোয়েট্রি ওয়ার্কশপ, একটা কবিতা লেখার ওয়ার্কশপ, দ্যাট মিন্স ক্যাম্প, শিবির, ফর স্টুডেন্টস অফ দ্য ঋষি ভ্যালির ছাত্রছাত্রীদের জন্য। দ্য পোয়েমস টাইটেল, এই কবিতাটার টাইটেল মানে নামকরণ, অন কিলিং এ ট্রি, এস্টাবলিশেস মানে স্থাপন করেছে, অ্যান আয়রনি একটা পরিহাসকে, অ্যাট দ্য ভেরি আউটসেট একেবারে শুরুতে, মানে অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য পোয়েম, কবিতার একদম শুরুতে। ইট ইজ অলমোস্ট, এটা প্রায় অ্যাজ ইফ, যেন দ্য অ্যাক্ট অফ কাটিং ডাউন আ ট্রি, একটা গাছকে কেটে ফেলার একটা অ্যাক্ট মানে সেরিমোনিয়াল অ্যাক্ট, গ্রাজুয়াল অ্যাক্ট, বিকামস আ সেরিমোনিয়াল টাস্ক, যেটা হয়ে উঠেছে একটা আনুষ্ঠানিক কাজ অর্থাৎ পর্যায়ক্রমিক কাজ, কনসিকুয়েন্স। সেরিমোনিয়াল কথাটা অর্থ হচ্ছে অনুষ্ঠানগত বা আনুষ্ঠানিক, তার মানে কি একটা অনুষ্ঠানকে করতে গেলে একটার পর একটা স্টেপ বাই স্টেপ প্রসেসের মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হয়, অর্থাৎ থ্রু আ স্টেপ বাই স্টেপ প্রসেস।
ঠিক তেমনি গাছটাকে কাটতে গেলেও আমাদেরকে অনেকগুলো স্টেপ পার করে গাছটাকে কাটার কাজটা আমাদের সম্পাদন করতে হয়। আমরা কবিতা পড়ে দেখিয়েছি। ভেরি এভিডেন্টলি মানে ভেরি ক্লিয়ারলি মানে ভীষণ স্পষ্টভাবে দ্য পোয়েম রিডস, কবিতাটা রিডস অ্যাট 2 লেভেলস, কবিতাটাকে পড়া হয়েছে দুটো লেভেলে। দ্য ফার্স্ট মানে দুটো পর্যায়ে, দ্য ফার্স্ট লেভেল, দ্য প্রথম পর্যায় হলো অফ দ্য মিটিকুলাস টাস্ক অফ কিলিং আ ট্রি, একটা গাছকে হত্যা করবার অতি সতর্ক মানে সুবিবেচনাপূর্ণ কাজ। দ্য সেকেন্ড লেভেল মানে দ্বিতীয় পর্যায়টা হলো দ্য পারভার্সিটি, দ্য পারভার্সিটি মানে হচ্ছে বিকৃতি, অর্থাৎ গাছটাকে বিকৃত করে ফেলা হয়। প্রথমে গাছটাকে কোথায় গেল মেটিকুলা অতি সতর্ক ও সুবিবেচনাপূর্ণভাবে কাটা হয়, তারপরে তাকে দ্য পারভার্সিটি অ্যান্ড দ্য ট্র্যাজেডি অফ দ্য অ্যাকশন, পারভার্সিটি মানে কি গাছটাকে সেই বিকৃত করে ফেলা হয়, নষ্ট করে ফেলা হয়, এবং ট্র্যাজেডি তার করুণ পরিণতির দিকে এগিয়ে যাওয়া হয় অফ দ্য অ্যাকশন কাজের। দ্যাট ম্যান শুড সিস্টেমেটিক্যালি ডেস্ট্রয়, অর্থাৎ এখানে দ্যাট ইজ অর্থাৎ মানুষের উচিত, মানুষ সিস্টেমেটিক্যালি মানে পদ্ধতিগতভাবে ধ্বংস করে দেয় এনভায়রনমেন্ট, পরিবেশকে। দ্য পোয়েট ইনভোকস, কবি ইনভোক মানে এখানে ইনভাইট জাগিয়ে তুলেছেন অর্থাৎ নিমন্ত্রণ করেছেন দ্য লিরিসিজম অর্থাৎ গীতিকাব্যময়তাকে ইন নেচার্স রেজিলিয়েন্স অর্থাৎ প্রকৃতির স্থিতিস্থাপকতা বা স্বাভাবিক অবস্থার মধ্যে বা প্রকৃতির স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনের মধ্যে, অর্থাৎ প্রকৃতি আবার তার নিজের পর্যায়ে ফিরে আসে। গাছটাকে তোমরা কেটে ফেললে হবে না, গোড়ার থেকে আবার ডাল গজাবে এবং সেটা ধীরে ধীরে পূর্বের গাছের মতন বড় হয়ে যাবে, মানে আগের গাছটা যেটা তোমরা কেটে ফেলেছিলে মানে আমরা কেটে ফেলেছিলাম সেই তেমনি বড় হয়ে যাবে। ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা প্রথম দুটো পর্যায়ে তিনি এই আলোচনাটাই করেছেন গীতিকাব্যময়তা সৃষ্টি করবার মধ্য দিয়ে। রিলিক মানে গীতিকাব্য, অর্থাৎ যে কবিতাকে গানের মতো করে গাওয়া যায় তাকেই বলা হয় গীতি কবিতা বা গীতিকাব্য। ইন ইমাজিনস অফ আ ফিডিং ট্রি, গাছটাকে খাওয়ানোর মানে কল্পনায়, অ্যান্ড আ হিলিং ট্রি এবং একটা গাছকে সুস্থ করে তোলবার যে পরিকল্পনা, সেইখানে তিনি পরিবেশের স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনের কথা আলোচনা করেছেন গীতিকাব্যের মধ্য দিয়ে। দ্য ফলোয়িং 2 স্ট্যাঞ্জাস, তারপর পরবর্তীতে যে দুটো স্ট্যাঞ্জা এসেছে সেটা ক্রিয়েট করেছে, সৃষ্টি করেছে আ সেন্স অফ হন্টিং, বন্ধ করে দেন। তাহলে দ্য ফলোয়িং 2 স্ট্যাঞ্জাস পরবর্তী যে দুটো স্ট্যাঞ্জা আছে, স্ট্যাঞ্জা মানে স্তবক, পরবর্তী যে দুটো স্তবক আছে ক্রিয়েট করেছে সৃষ্টি করেছে আ সেন্স অফ হন্টিং। হন্টিং মানে হচ্ছে হন্ট মানে এখানে হানা দেওয়া, হন্টেড হাউস মানে হানা বাড়ি বা ভুতুড়ে বাড়ি, এখানে হন্টিং মানে রিপিটিংও হয় পুনরাবৃত্তিও হয়। এ সেন্স অফ হন্টিং মানে ওটা পুনরাবৃত্তির বোধ। ইন দ্য মেথডিক্যাল অ্যানালাইসিস পদ্ধতিগত বিশ্লেষণের মধ্যে দিয়ে অফ দ্য এক্সিকিউশন অফ এ ট্রি একটা গাছকে হত্যা করবার যে কাজটা সেই কাজটাকে পদ্ধতিগতভাবে আলোচনার মধ্য দিয়ে। দ্য পোয়েট রাইটস কবি লিখেছেন দ্য পোয়েম দিস পোয়েম এই কবিতাটা ইন ফ্রি ভার্স মুক্ত ছন্দে, এই কবিতার কোনো ছন্দ নেই, দেখবে কোনো রাইম নেই, তাই না? যেমন ছন্দ বন্দ এইভাবে রাইম তৈরি হয়, তাই না? কাটা হাঁটা, কিন্তু এখানে কোনো রাইম তোমরা পাবে না। হারমোনি অ্যাগনি এই যে রাইম তৈরি করা তোমরা পাবে না। তাহলে থ্রু ফাইন ডিটেল সূক্ষ্ম বা চমৎকার বিস্তৃত আলোচনার মাধ্যমে ব্রিলিয়ান্ট ইমেজ চমৎকার সুন্দর ইমেজ অর্থাৎ চিত্র সৃষ্টির মাধ্যমে লজিক্যাল সিকোয়েন্স অর্থাৎ যুক্তিবাদী বা যুক্তিপূর্ণ পরিণতির মাধ্যমে অ্যান্ড দ্য কনভারসেশনাল ইজ আলাপচারিতার সহজতার মাধ্যমে দ্য পোয়েট ব্রিংস ফর্ম কবি এখানে আনয়ন করেছেন মানে সৃষ্টি করেছেন, ফর্ম মানে রূপ অ্যান্ড মিনিং মানে অর্থ আপ টু দিস পোয়েম এই কবিতার রূপ এবং অর্থ আনয়ন করেছেন।